প্র্যাকটিস করতামও না, খেলতে চলে যেতাম, এই পাস কিক হচ্ছে ফিক হচ্ছে, তাদের জন্য রিয়েলাইজ করায়নি যে উনি অরিজিৎ সিং ফ্রিতে যদি কাজ করে থাকি সেটা হলো অরিজিৎ সিং এর প্রোডাকশন। তখনও জানতাম না এটা অরিজিৎ সিং এর, একটা 19 সেকেন্ডের কাজ 6 ঘন্টা করে বানিয়েছে। নমস্কার, আমি চিনির সাথে চায়ের আড্ডাতে আপনাদের ওয়েলকাম। আজ আমাদের স্টুডিওতে এমন একজন উপস্থিত রয়েছেন যার সুরের জাদু ছুঁয়ে যায় কোটি কোটি মানুষের হৃদয়। তিনি আমাদের প্রচুর কিংবদন্তি শিল্পীর সাথে কাজ করেছেন, আর আজকে আমার সাথে আমার স্টুডিওতে উপস্থিত রয়েছে সোহম ভৌমিক। কেমন আছিস বল? খুব ভালো আছে, অনেকদিন পর তোমার সাথে। একদম অনেকদিন পর। হ্যাঁ, তো এই যে সোহম, তুই যে এত মিউজিক নিয়ে রিসার্চ করছিস, মিউজিক বাজাতে তো ভালো, এই মিউজিক প্রফেশনে আসা কিভাবে, মিউজিশিয়ান হয়ে ওঠার পেছনে? মিউজিক প্রফেশনে আমার ঠিক আসা না, আমি জন্মের পর থেকেই একটা মিউজিক্যাল ফ্যামিলিতে আমার যেহেতু জন্ম হয়েছে, আমার বাবা একজন গায়ক, তো সেখান থেকেই আমি ছোট থেকেই দেখতাম যে বাড়িতে একটা গান বাজনার পরিবেশ ছিল, ঘরে রিহার্সালস হচ্ছে, বাবার সাথে তখন স্টুডিওতে যেতাম, তখন তো অত নিজে করতাম না, কিন্তু ওই থেকে আস্তে আস্তে একটা ইন্টারেস্ট গ্রো করে। একদম ইনিশিয়ালে যে ইন্টারেস্ট ছিল আমার সেটা না, প্রথমে আমার ক্রিকেট খেলতে ভালো লাগতো, ওদিকে একটু বেশি কনসেন্ট্রেশন ছিল। তো তারপরে আস্তে আস্তে বাবা একটা আমাকে ম্যান্ডোলিন কিনে দেয়। আচ্ছা। সেটা একদম ইনিশিয়াল স্টেজে বিগিনার ম্যান্ডোলিন যেগুলো, তো ওইটাতে আমি শেখা শুরু করি। আমার প্রথম গুরু হচ্ছে বাপ্পা সেনগুপ্ত। আচ্ছা। তো উনি প্রথমে আমাকে কিছুদিন তালিম দিয়েছিল, আমি ওনার কাছে শিখেছি। তারপরে দেখতাম যে বাবা তখন বিভিন্ন জায়গায় শো করতে যেত, আমারও ইচ্ছা তো অনেক অনেক জায়গায়, অ্যাকচুয়ালি মিউজিকের চেয়েও বেশি ইন্টারেস্ট ছিল ঘুরতে যাওয়ার। ঘুরতে যাওয়াতে বিভিন্ন জায়গায় যাচ্ছে, আমারও একটা ইচ্ছা হয়েছে না, আমাকে তো নিয়ে যাচ্ছে না, স্বাভাবিক, খুব রেয়ার হলে 1-2 জায়গায় করে যেত। তো ওইখান থেকে আরো একটা জেদ চাপে যে আমিও বাজাবো, আমিও যাবো এরকম। ওখান থেকে শেখা শুরু হলো, প্র্যাকটিস করতাম, প্রথমে তো প্র্যাকটিস করতামও না, খেলতে চলে যেতাম। তারপরে যখন বুঝতে পারলাম না যে না, প্র্যাকটিসটা দরকার আছে, তখন আস্তে আস্তে প্র্যাকটিস করলাম। তারপরে আমি কিছুদিন দেবাশিস ভট্টাচার্যের কাছে শিখেছি। আচ্ছা। তারপরে ওনার কাছেও কিছুদিন শেখার পরে পিন্টু নাথ আমার আরেক গুরু ছিল, তো ওনার কাছে শেখার পরে আমি শিখেছি সরোজ বড়ুয়ার কাছে। সরোজ বড়ুয়ার কাছে আমার মেনলি শেখা হয়েছে ওয়েস্টার্ন মিউজিক। আচ্ছা। সেখানে আমি জানতে পারলাম যে, কারণ বাড়িতে যেহেতু একটা লোকসঙ্গীতের চর্চা ছিল, তো আমার ওইটাই সবসময় একটা ফোক মিউজিক সবসময় কানে বাজতো। এবারে যখনই আমি শরৎ স্যারের কাছে গেলাম, তখন আমি ওনার কাছে না প্রথমে ওই দেখছি উনি পুরো ওয়েস্টার্ন বাজাচ্ছে, সে আমেরিকান ক্লাসিক্যাল, তারপর ইউরোপিয়ান ক্লাসিক্যাল, এইসব যে আমি না প্রথমে আমি ঘাবড়ে গেছি যে এরকমও হয়, এইভাবেও বাজে বিষয়টা। তো প্রথমে তো প্রচুর বকা খেয়েছি, কারণ আমার হাতের মধ্যে না একটা বিষয় ছিল, আমি সবকিছুতে ফোক ফোক করে বাজাতাম, কোনো হিন্দি গান হলেও সেটা আমি ফোকের মতন করে বাজাচ্ছি, সব গানটাই একই ধরনের হয়েছে। তো ওটা আমি নিজের ফ্লজ একটা তখন বুঝতে পেরেছিলাম। তারপরে কিছুদিন এমন হয়েছিল, তখন অনুষ্ঠান বলতে আমি শুধু মহুলে পারফর্ম করতাম, বাইরে খুব একটা পারফর্ম করতাম না। মহুলের সাথে যখন পারফর্ম করছি, স্টেজটুকু আমি ফোক বাজাতাম, বাকি সময়টা আমি ফোক খুব কম শুনেছি, কিন্তু আমি বিভিন্ন দেশের মিউজিক শুনতাম ওই সময়। ওই করতে করতে আস্তে আস্তে আমি যখন ওয়েস্টার্নটা শেখা শুরু করলাম, তারপরে দেখলাম আমি অটোমেটিক কাজ পাচ্ছি বিভিন্ন জায়গাতে। সেটা শুধুমাত্র মহুলের শো বলে ছিল না, তখন বিভিন্ন মিউজিক ডিরেক্টর আমাকে ডাকছে। তো সেটা অনেক 2017-18 এই সময়টাতে আমাকে বাইরে বাইরে থেকে ডাকছে। প্রথম রেকর্ডিং এ গেলে একটু ঘাবড়ে যেতাম, কি বলছে বুঝতে পারছি না, একটু নতুন নতুন লাগছে সব। তারপর আস্তে আস্তে যখন 1-2 বছর, এখনো আমার বাকি আছে, এখন যেমন বুঝে যাই যে এরা এটা চাইছে, এটা হচ্ছে, তো সুবিধা হয়, তখন ওই বিষয়টা ওই আস্তে আস্তে, এটা কোনো ওরকম ছিল না যে কাল থেকে প্রফেশনে নেমে যাবো, এটা হয়নি, এটা খুব স্লোলি হয়েছে। আর আমি ভাবিও নি কোনোদিনও যে আমি মিউজিশিয়ান হব বা এটা থেকে আমি টাকা আর্ন করবো, এটা হয়ে গেছে অটোমেটিক্যালি। কিভাবে হয়েছে সেটা আমি জানি। আচ্ছা, সবে তো এক একটা পার্টে, ধর কেউ গিটারে খুব ভালো পারদর্শী হয়, তুই তো সমস্ত ইনস্ট্রুমেন্ট বাজাতে পারিস, এটা কিভাবে হলো? ছোট থেকেই ধরো, এটা আর একটা ওই আগের কথা, সেটা তোমার বাড়িতে
তখন ওদের রোজ শো চলছে। রোজ শো হলে কি হয়, যারা গান বাজনা করে তারা হুম, জানবে, হুম, বা যারা শো করে তারা কি হয়, ইনস্ট্রুমেন্ট অনেক সময় ঘরে নিয়ে যায়। এটা আচ্ছা। প্রত্যেকটা মিউজিশিয়ান রিলেট করতে পারবে। হ্যাঁ, যে বললো ঠিক আছে এটা এক জায়গায় আজকে থেকে যাক, কালকে তো এই গাড়ি করেই যাবে, এখান থেকেই সব উঠবে, তো উঠে যায়। হ্যাঁ। এই করতে করতে এখন হয়তো তারা শুনবে আমার কথা। এবারে কিছু ইনস্ট্রুমেন্ট, মানে তাদের ইনস্ট্রুমেন্ট গুলো আমাদের ঘরে থেকে যেত। আচ্ছা। আমি ওটা উচিত না, কিন্তু পারমিশন নিয়েই করতাম যে আমি হ্যাঁ, একটু তোমার ইনস্ট্রুমেন্টটা একটু খুলছি, সকালের দিক করে তো ঘরেই থাকতাম। হ্যাঁ, হ্যাঁ। ওটা খুলে খুলে নিজেই বাজাতাম। মানে দুপুরে পড়াশোনা হয়ে গেছে, কি হুম, করবো, হুম, হুম, একটু বাজাই, হুম। ভাল লাগছে কিবোর্ড বাজাতে, তবলা হ্যাঁ। বাজাতে, ওরকম খুলে খুলে তারপরে নিজেই বিভিন্ন, কিবোর্ড তো আমায় কোনো গুরু শেখায়নি, বা না, হ্যাঁ। তবলা বা এগুলো আমি কোনো গুরুর কাছে যাইনি। তখন ওইগুলো ওই ফোনে, তখন তো ইউটিউবটাও অতটা পপুলার ছিল ছিল না, না। তখন ওই সিডি ছিল, হুম, হুম, ওইগুলোকে কম্পিউটারে প্লে করতাম এবং ওটার সাথে মানে বাজাতাম। নিজেই দেখছি এই কর্ডটা বাজছে, ভুলভাল বাজছে, হুম, কিন্তু বাজছে কিছু একটা, কিন্তু মজা লাগছে। ওই করে করে মানে কোনদিন গিটারটা খুললাম, হুম। কোনদিন তবলা, কোনদিন ঢোল, কোনদিন কিবোর্ড। ওই তারপরে নিজে যে ইনস্ট্রুমেন্টটা শিখছি ওটা কম বাজাচ্ছি, দিয়ে ওই বাকি ইনস্ট্রুমেন্ট গুলো বাজাতে বাজাতে তারপরে ওটা তারপরে স্যারেরা বহুত বকানি করতে, প্র্যাকটিস করছিস না, নিজের হুম, ইনস্ট্রুমেন্টটা তো বাজা অন্তত। হুম, তো ওইটা প্র্যাকটিস করতে করতে তারপরে ওগুলো কারণ তখন যে ওইটা প্র্যাকটিস করেছি এখন বুঝতে পারি, কারণ এখন প্রোগ্রামিং বলে একটা বিষয়, হুম, সাউন্ড প্রোগ্রামিং, হুম, যারা অডিও প্রোডাকশন করে আর কি, হুম, গান হুম, তৈরি করে। হুম, তো এখন যেহেতু আমি সেটাও করি, প্রোগ্রামিং, এবারে এখন বুঝতে পারছি যে তখন যে একটু কিবোর্ডটা নিজে নিজে শিখেছিলাম, কয়েকটা হুম, কর্ড হুম, দেখেছিলাম, হুম, হুম। এখন সেটা কাজে লাগে। একটা রিদিমের সেন্সও তৈরি হয়, যে তবলা হ্যাঁ, এটা কি বাজলে এই যুগের বাবা মারা যারা আছেন তারা তো বাচ্চাদেরকে খুব একটা যে এক্সট্রা কিছু অ্যাক্টিভিটির মধ্যে রাখবেন বা কিছু সেটা করেন না। তো তুই তুই কতটা সাপোর্ট পেয়েছিলি না মিউজিক? না, এটা আমি পুরোপুরি সাপোর্ট পেয়েছি আমার বাড়ি থেকে। এইটা বলা ভুল হবে, অন্যদের কথা আমি বলতে পারছি না, কিন্তু হুম, আমার বাড়িতে সবসময় প্র্যাকটিস করছি না বলে বকা খেয়েছি। ক্লাসে প্রপার যাওয়া, হুম, জোর করে পাঠাতো, এক এক সময় করতে চাইতো, কিন্তু ওইটা পুরোপুরি সাপোর্ট ছিল। যে শুধু পড়াশোনা করতে হবে সেটা ছিল না, হুম। মিউজিক, খেলাধুলা, পড়াশোনাটা আমার এমনি খুব একটা ছোটবেলা ভালো লাগতো না, মানে সত্যি খুব বিরক্তকর একটা বিষয় ছিল। কিন্তু তখন ওই মনে হতো মিউজিক করি, খেলি, কিন্তু তারপর যেহেতু মা টিচার, হুম। মায়ের একটা সম্মান আছে, উল্টো পাল্টা হয়ে গেলে তখন তো একটা সব বকা খেতে হবে। বকা, মানে ভাবা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ। ওই ওই ক্ষেত্রে পড়াশোনাটাও মেনটেন করেছিলাম। হুম। আমি তো মাধ্যমিক পরীক্ষার আগের দিনও প্রোগ্রাম করেছি, বাংলা হ্যাঁ। পরীক্ষার আগের দিন। তো করেছি, মানে সবকিছু ব্যালেন্স করে হয়ে ব্যালেন্স। গেছে, কি করে আমি জানি না, মানে এটার কোনো নিনজা টেকনিক নেই এটার পিছনে। করে নেয়, যার ইচ্ছা থাকবে সে করে নেবে, সেটাই। এটাই। এই যে তুই বললি মানে আন্টি টিচার, হ্যাঁ। আঙ্কেল মিউজিক ইন্ডাস্ট্রির মধ্যেই রয়েছেন, তুই নিজেও একজন টিচার, তুই হেরিটেজে পড়াস হুম। প্লাস মিউজিশিয়ান, দুটোকে প্যারালালি কিভাবে ম্যানেজ করিস? হেরিটেজে পড়ার এটার একটা একটা স্টোরি আছে, আমি বলছি। হুম। আমি যখন আমি নিজে হেরিটেজে পড়তাম, আচ্ছা, হেরিটেজে আমি মাস্টার্স করেছি, আচ্ছা। এবং তারপরে তার আগে যখন আমি ওই গ্রাজুয়েশন পাশ করেছি, মানে ওটা এনএসএচএম হুম, তখন হুম, ছিল, এখন তো ভবানীপুর গ্লোবাল ক্যাম্পাস হয়ে গেছে, তখন এনএসএচএম ছিল। তো তখন অনেক প্লেসমেন্ট সেল থেকে হয়, চাকরি দেয় প্রাইভেট কলেজে। হুম, হুম। একটা চাকরি দিয়েছিল এবিপি নিউজে। এবিপি নিউজে আমি লেখালেখি করতাম, আচ্ছা। কিছু ওই খবর গ্যাদার করতাম, লিখতাম, দিয়ে ওদের পাঠাতাম। তারপরে একটা মাস্টার্স কর, আমার একটা ইচ্ছা ছিল মাস্টার্স করবো, দিয়ে আমি এখানে হেরিটেজে ভর্তি হলাম। হুম, সেম হেরিটেজেও যখন শেষ হলো, ওখানে আবার প্লেসমেন্ট সেল বসলো। হুম। এবারে তখন আমার, হ্যাঁ একটা চাকরি করে দেখি কিরকম লাগে, সব আমি এক্সপেরিমেন্টের উপর দিয়ে যাচ্ছি। চাকরি আমি করতে গেলাম, কোম্পানির নাম বলবো না হ্যাঁ। এখন। তো চাকরিটা প্রথম দিন গেছি, খুব মজা লেগেছে। আচ্ছা। ফ্রিতে কফি দিচ্ছে, চা দিচ্ছে, খাচ্ছি, বন্ধু বান্ধব হচ্ছে। কিন্তু ওইটা যখন 2 সপ্তাহ হয়ে গেল, হুম। এরপর আমার আর ভাল লাগছে না। কারণ ওই যে রোজ এক জায়গায় গিয়ে, হ্যাঁ। মানে স্বাভাবিক চাকরির ক্ষেত্রে তাই হয়, রোজ দেখছি একটা লুপে চলছি আমি, মানে সকাল থেকে বেরোচ্ছি, সন্ধ্যাবেলা বাড়ি যাচ্ছি, হুম। এই সারাদিন এই অফিসের কাজকর্ম। এবার ওইটা আমার ভাল লাগে। আর তার মধ্যে আমার তো অভ্যাস হয়ে গেছে ওই প্রোগ্রাম করে, রেকর্ডিং এ কাজ হ্যাঁ, করে, হ্যাঁ। ওইটা একটা নিজের একটা মানে স্বাধীনতা আছে ওইটার পিছনে। হুম, হুম।
কিছু কিছু দিন এমন হয়েছে অফিস করেছি প্রচন্ড টায়ার্ড, কিন্তু রেকর্ডিং তো ছাড়লে চলবে না তখন, কারণ ওটা তো ভালো লাগে। হুম আর রেকর্ডিং এর লোক ডাকছে, অফিস করে 8টা মানে সকাল 10টা থেকে সন্ধ্যে 7:30 অবধি অফিস করে তারপরে রেকর্ডিং বাজাতে গেছি, বিজিএম বাজিয়েছি ফিল্মের, আচ্ছা দিয়ে রাত 2টোর সময় বাড়ি ফিরেছি, আবার সকাল 7। এবার এইটা নিতে পারছিলাম না, রোজ রোজ এটা একটা ধকল হয়ে যাচ্ছিল, আর ওই অফিসের লাইফস্টাইলটাও ভালো। তো একদিন হুম। আমি বাড়িতে ফিরে বাবাকেই খুব ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিলাম, মানে 3 সপ্তাহতেই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। আমি না পারছি না এই চাকরি করতে, আমি ছেড়ে দিই। তখন বাবাই বলে "হ্যাঁ, ছেড়ে দে।" মা একটুখানি প্রথমে এই চাকরি ছেড়ে দিবি কি হবে, মানে এটা একটা মানুষ পাচ্ছে না এখন চাকরি, হ্যাঁ আমি ছেড়ে দেখি তারপর যা হওয়ার হবে। এবার যখন চাকরি ছেড়েছি, চাকরিটা তো দিয়েছে কলেজ থেকে, আমাকে হ্যাঁ। কলেজ থেকে ফোন করেছে, এই তুমি এরকম চাকরি ছেড়ে দিয়েছো, আধা বাচ্চা চাকরি পাচ্ছে না, তুমি চাকরি ছেড়ে দিলে ওরকম করে হবে? হ্যাঁ বললাম ম্যাম দেখুন, তাহলে তোমাকে আমরা কিন্তু আর প্লেসমেন্ট সেল থেকে মানে আমরা কিন্তু, তুমি যদি এরকম করতে থাকো তাহলে তো খুব চাপ হয়ে যাবে, কলেজেরও বদনাম হচ্ছে। আমি বললাম, না না আপনাদের আর খুঁজতে হবে না, আমি চাকরি এরকম করবো না, আমি যেটা করছি ওটাই করি, ভালো লাগছে। তো এরকম করতে করতে হঠাৎ করে আমাকে একদিন আমার ডিন যে আছে মানে প্রিন্সিপাল, সে আমায় ফোন করলো, শোনো তুমি তো গ্রাফিক ডিজাইনিংটা ভালোই পারো, তুমি আমাদের বাচ্চাদের কিছুদিন শেখাও। আমি তখন আবার ম্যাম আমি রোজ যেতে পারবো না। বলে, না না তুমি সপ্তাহে 3 দিন করে আসো, ওদিন ওদের ক্লাস করাও। ঠিক আছে, সপ্তাহে 3 দিন হলে চলে যাবো, এরকম টাইম স্লট করে দিচ্ছে। ওইভাবে গেছি। এবারে আমি যে নিজে টিচার, কারণ ওটাও আমার প্রথম অভিজ্ঞতা তো অ্যাজ এ টিচার। না টিচারের, কারণ আমরা দেখে এসেছি টিচারের একটা অ্যাটিটিউড থাকে, আমার তো অ্যাটিটিউডের এবারে চলে গেছি। তার মধ্যে কিছু স্টুডেন্ট তারা আমি যখন পড়তাম সেই সময় পড়তো, আচ্ছা এবার তার আগে আমাকে দাদা দাদা বলছে, দাদা তুমি তুমি পড়াচ্ছো? হ্যাঁ আমি তো পড়াচ্ছি। ও এবারে ওরা যখন দাদা বলছে, এবার ডিন পাশে, এই দাদা বলছো কেন, স্যার হয়। এবার আমারও অদ্ভুত লাগছে। তো ওইটা একটা মজার, প্রথম বছরটা বেশ মজায় কেটেছে, কারণ ওরা আমি মানে সিরিয়াস ব্যাপারটা তো সিরিয়াস ব্যাপারটা আমার মধ্যে নেই। আর তার মধ্যে কিছু জন আবার মিউজিকও করে, হ্যাঁ 2-3টে ছেলে আছে, আমার বল স্যার রিহার্সাল ছিল, অ্যাসাইনমেন্ট করতে পারিনি, ঠিক আছে কিন্তু পরের দিন করে আসি শুনতে। হ্যাঁ ওরকম আমি বেশ, ওটাও মজাই লাগে আমার পড়াতে। সেটাই মজার ছলেই হ্যাঁ, ক্লাস আর নিস কাজটাও ক্রিয়েটিভ কাজ, হ্যাঁ গ্রাফিক ডিজাইনিং, হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ধরনের মোশন গ্রাফিক্স, তারপরে অনেক রকমের করাই হয়। মানে তুই এমন একটা মানুষ যার ভেতরে সমস্ত রকমের গুণ রয়েছে, মানে সমস্ত রকম গুণ না, মানে আমি না সবকটা চেষ্টা করেছি, বিশ্বাস করো। মানে ওইগুলি ক্লিক হয়ে গেছে, চেষ্টাটাই ক্লিক হয়ে কোনোভাবে গেছে। একটা। এটা সবার থাকে না, তোর মধ্যে রয়েছে। ভাগ্য ভালো। হ্যাঁ সেটাই। আচ্ছা তুই তো রিসেন্ট অরিজিৎ সিং এর সাথেও কাজ করেছিস, তো ওনার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কিরকম? ওনার সাথে না মানে এখন ওনার একটা নাম, একটা ব্র্যান্ড, এটা মানতে হবে, একটা নিজের ব্র্যান্ড, কিন্তু যখন আমি ওই মুহূর্তে কাজটা করছিলাম ওনার সাথে, উনি আমাকে একবারের জন্য রিয়েলাইজ করায়নি যে উনি অরিজিৎ সিং। আচ্ছা আমি মনে হচ্ছে আমার কোনো বন্ধুর সাথে বসে আছি। এটা হচ্ছে মানে ওনার একটা মানে অদ্ভুত গুণ, এটা আমি কারোর মধ্যে দেখিনি। আমি এত লোকের সাথে কাজ করেছি, আমি সবচেয়ে ফ্রিলি যদি কাজ করে থাকি সেটা হলো অরিজিৎ সিং এর প্রোডাকশন। কারণ লোকটার সাথে আমার সামনাসামনি ওইভাবে দেখা হয়নি, কিন্তু আমার ভিডিও কলে কথা হয়েছিল। তো আমি মনে হচ্ছে শ্রীমানদা আছে, যিনি আমাদের কাজটা দিয়েছিল আমাকে আর আমার এক বন্ধু রূপমকে। আচ্ছা তো আমার এখানে ভাইব্রেশন বলে একটা স্টুডিও আছে, গৌতম দাস স্টুডিও। ওখানে আমি যখন যাচ্ছি তখনও জানতাম না এটা অরিজিৎ সিং এর। আচ্ছা তো যাওয়ার পরে আমাকে শ্রীমানদা বললো বসো বসো, ও অরিজিৎ আসছে কিছুক্ষণের মধ্যে, অনলাইন আসছে। অরিজিৎ নেই, তখনও আর ইমাজিনেশনের বাইরে ওটা অরিজিৎ সিং হতে পারে। দিয়ে হঠাৎ করে দাঁড়া ওকে ফোনে নিয়ে, না প্রথমে বলে একটা কাজ করে, বিজিএম আছে ওরই একটা কাজ, তুমি একবার সিনটা দেখে নাও তোমরা। আমরা 3জন কাজ করছিলাম, মনে হচ্ছে সিনটা আমি দেখলাম, পুরো বুঝলাম বিষয়টা এরকম হবে। তো বাজাতে বসলাম 3জনে মিলে, লাইভ টেক চলছিল, একটা গ্রামের একটা মুহূর্ত, আমি দোতারা বাজাচ্ছি, তো বাজাচ্ছি 2বার টেক দেওয়ার পরে হঠাৎ করে বলছে দাঁড়াও, এবার আমি ওকে একটু ফোনে নিই। আমি তখনও ভাবিনি ওটা অরিজিৎ সিং হতে পারে। দিয়ে ফোনে ও ভিডিও কলে নিল, শোনো না একটু কথা বলো তো ওদের সাথে, একটুখানি ওর পুরো ব্যাপারটা বুঝিয়ে দাও। ও যখন ঘুরিয়েছে তখন আমি দেখছি ওটা অরিজিৎ সিং বসে আছে। আমি তো মানে কি বলি, তখন আমি কথা বলবো না কি বলবো। হ্যাঁ দাদা বলো। আরে কোনো ব্যাপার না, চিল ভাবে কাজ কর, এটা যা পারবি বাজা, মানে তখন এমন আমার সাথে কথা বললো, তখন আমিও ফ্রি হয়ে গেলাম।
হুম তারপরে আবার কথা বলার পরে ফিল হচ্ছে ভাই, কিছুক্ষণ ভিডিও কলটা রাখলো, আবার মনে হয় ভাই এটা অরিজিৎ সিং ছিল। হুম কি স্বাভাবিক, প্রত্যেকটা মানুষেরই সেটাই। হবে এটা। হ্যাঁ হ্যাঁ তারপরে আবার সে প্রায় আমরা, কিন্তু হি ইজ ভেরি মাচ পারফেক্ট। হুম বন্ধুর মতন কাজ মিশে করবে, হুম, কিন্তু ওই বন্ধুর মতন পারফেকশনটাও চাইছে। আমরা একটা 19 সেকেন্ডের কাজ 6 ঘন্টা ধরে বাজিয়েছি, আচ্ছা 400 বার টেক দিয়েছি নাই নাই করে, হ্যাঁ কিন্তু ওইটাই মানে ফিল করতে দেয়। হুম কিছু হয় না, হচ্ছে না, আবার আবার এইটা নেই, হুম হ্যাঁ আরেকটু হালকা, আরো হোক, মজা লাগছে, এরকম টাইপের একটা কিছু। তো খুবই হুম মজার এক্সপিরিয়েন্স, এবং মানে সত্যি শেখার আছে ওনার কাছ থেকে অনেক কিছু, আমি নিজেও শিখেছি, কি এখনো শিখছি। মানে কি মানে সব থেকে বেস্ট শিক্ষা যেটা তুই ওনার থেকে পেয়েছিস সেটা কি? উনি নিজেকে না মানে উম, কিছু কিছু লোক থাকে যেগুলো ট্রেন্ডের পিছনে দৌড়ায়, হুম উনি ট্রেন্ড থেকে বেরিয়ে যায়। হুম এইটা একটা ওনার খুব স্পেশালিটি দেখেছি, মানে উনি ওই যেটা চলছে ওই গতিতে আমি চলছি, চলবে না। উনি একটা ভেঙে এমন কিছু তৈরি করে ফেললো, সেটা কিন্তু ভাবনা চিন্তার বাইরে হয়ে যায়। মানে যারা ধরো মিউজিক্যাল, যাদের একটু নলেজ আছে বা যারা মিউজিকটা শিখেছে, হুম তারা বলতে পারবে। মানে একটা লুপ চলছে, লুপ মানে মানে একটা জিনিস পরপর চলছে, ধরো একটা মিউজিক সেগমেন্টই পরপর চলছে, একই জিনিস বাজছে, কিন্তু ওটাকে উনি একটা এমন করে দেবে, হুম টোটাল এফেক্টস দিয়ে বিভিন্ন সাউন্ডস তৈরি করে, বা একটা যেভাবে গেয়ে, মানে সেইটা না, ওই ক্রিয়েটিভিটিটা ওটা ওনার মধ্যেই আছে। সেটাই, তার জন্যই উনি অরিজিৎ সিং। তার জন্যই উনি অরিজিৎ সিং। এবং এবারে তুমি ওটাকে জানতে পারবে বা ওইটা হয়তো অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু হ্যাঁ এমন একটা মাথা থেকে ওর ক্লিক করে যায়, হুম সেটা মানে ওই জন্যে মানে এটা আমিও বলতে পারবো না, কিন্তু অনেক কিছু শেখানো যায়। আবার এমন কিছু করার পরে একটা এমন লাইফস্টাইল লিড করে, হ্যাঁ সেটা ভাব মানে যে পৃথিবী বিখ্যাত, সে কিন্তু ওইভাবে ভীষণ একটা ডাউন টু আর্থ। ভাবা যাচ্ছে না কতটা লেভেলের ডাউন টু আর্থ, ওটাই হ্যাঁ অনেক কিছু আচ্ছা আমি শেখার একটু আছে। চা খাই। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তুই তো রিসেন্ট কাজের সূত্রে বিদেশ গেছিস তো মিউজিক কনসার্টের জন্য, তো কিরকম এক্সপিরিয়েন্স, কোনো মজার কিছু ইনসিডেন্ট বা হুম। একটু আর যদি শেয়ার। ওখানে তো যেই আমেরিকাতে গেছিলাম হুম দুর্গাপুজোর সময়, হুম লাস্ট ইয়ার, তো প্রথম এইটা আমার প্রথমবার আমেরিকা যাওয়া ছিল, মানে প্রথমবার হিসেব মতো একটা মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাচ্ছি। হুম তো ভিতরে একটা প্রচন্ড এক্সাইটমেন্ট ছিল, ওটাই মজা, মানে এয়ারপোর্টে যাওয়া থেকেই মজা লাগছে। তো এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় গেছি, সেইবার এয়ারপোর্টটা আরো সুন্দর লাগছে আর কি, আমেরিকা আচ্ছা যাচ্ছি তো। এবারে টোটালটাই মজা, ফ্লাইটে ওঠা থেকে একটা লেওভার ছিল, ওখান থেকে যখন ট্রান্সফার হলাম আমরা, মানে আবার ওইখান থেকে আবুধাবি থেকে আমাদের ওয়াশিংটন ডিসি ফ্লাইট ছিল। হুম তো প্রথমে এথিয়াদ এয়ারওয়েজে চেপেছি, ওটাই একটা মানে একটা বিশাল ফ্লাইট হুম আর কি। হুম কিন্তু ওই একটা কি হয়, মানে ধরো টানা 12 ঘন্টার ফ্লাইট, ওটা হুম এক প্রথম প্রথম ইনিশিয়ালি একটু মজা লাগে, হুম যে তারপর থেকে তোমার একটা বোর। বোরডাম কাজ করে, যে হুম এখানে একই বসে আছো কতক্ষণ, কিন্তু নামার পরে একটা এক্সাইটমেন্ট হয় যে তুমি যখনই ল্যান্ড করলে ওখানে। হ্যাঁ হ্যাঁ আর মজা কি, ওখানে দুর্গাপুজোর অনুষ্ঠান, সকলেই বাঙালি, হুম কিন্তু একটা যেটা হয় যে ওই টাইম জোনটা যেহেতু পুরোপুরি এদিকে, একটা জেট লাগে, তো অসুবিধা হয়। হুম ধরো হুম বাড়িতে ফোন করছি, বন্ধু বান্ধবকে ফোন করছি, আমার তো বিকেল, এদের এখানে দেখছি মাঝরাত, হ্যাঁ ঘুমোচ্ছি এখন আমি, হ্যাঁ ফোন করলি, হ্যাঁ কি করবো আর। তো আর নিয়ম হুম প্রচন্ড, আমি তো অনেক সময় মানে হয়তো ফাইন খেয়ে যেতাম ওরকম করে, রাস্তা পার হয়ে গেলাম, ওখানে তো ওই সুইচ টুইচ টিপে রাস্তা পার পার হতে হয়। হ্যাঁ তারপরে কিন্তু খুব কালচারাল, মানে একটা ফুটপাতে দেখছি একজন অ্যাকর্ডিয়ন বাজাচ্ছে, এবং ওদের ওখানে কিন্তু এই যে বাস্কিং যেটা এখন হুম হয়েছে, আমরা সেটাকে খুব কলকাতায় বা ভারতবর্ষে ছোট করে দেখি, যে বাস্কিং করছে, ভিক্ষে করছে, হুম হুম কিন্তু ওদের ওখানে এইটা একটা কিন্তু খুব ভালো কাজ। হুম মানে আমিও ওদের সাথে ওখানে বসে পড়েছি, হ্যাঁ আমি বাজাচ্ছি, দেখছিলাম। একটা মিউজিক দোকানে গেছি। এখানে তুমি একটা মিউজিকের দোকানে ঢোকো, তোমাকে আধ ঘন্টা পরে বলবে আপনি কিছু কিনবেন তো বলুন, না হলে হ্যাঁ 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 যান আর কি, এটাই হ্যাঁ হচ্ছে। আমি ওখানে একটা মিউজিকের দোকানে 3 ঘন্টা ছিলাম, কিছু না কিনে। একটা মানুষ মানে একজন বয়স্ক মানুষ আর কি, উনি এসে ওনার মতন গিটার বাজাচ্ছিল, মানে হুম আমি না, এখন খুব ভালো ওখানকার যে ল্যাটিন আমেরিকান হুম ম্যান্ডোলিন গুলো হয়, হুম সেগুলো তো এখানে পাওয়া যায় না, আমার তো বেশ ওগুলো দেখে ভালোই লাগছে। হুম তো ওগুলো আমি নিজের মতন করে বাজাচ্ছিলাম, ওদের স্টাইলে বাজাচ্ছিলাম, হুম ইন্ডিয়ান স্টাইলে বাজাচ্ছিলাম। ওই লোকটা আমার বাজনা শুনতে পায়, দিয়ে হুম বলছে মানে
এরকম তো আমি কোথাও বাজানো শুনিনি, ম্যান্ডোলিনটাকে এরকম ভাবে বাজায়? আমি বললাম হ্যাঁ, ইন্ডিয়াতে এভাবেই বাজায়। হ্যাঁ তখন বলছে বাহ, এটা তো বেশ ভালো লাগছে, এরকম ভাবে তো আমি শুনিনি কোনোদিনও ম্যান্ডোলিন। তখন বলছে তাহলে আমি একটু গান করবো। সেটা আমার সোশ্যাল মিডিয়াতে আমি একটা রিলও পোস্ট করেছিলাম। তো ওখানে আমরা অনেক গান বাজনা করেছি, মানে মজা খুব খুব, আমেরিকা খুব মজার যায়, হ্যাঁ মানে মজা করা যায়, মস্তি করা যায়। স্পেশালি নিউ ইয়র্কে যদি কেউ যায়, হুম ওই টাইম স্কোয়ারটায় খুব মজা লাগে। টোটাল ট্রিপটাই আমাদের খুব মানে মেমোরেবল। মেমোরেবল। কতদিন ছিলি ওইখানে? ছিলাম 15-16 দিন ছিলাম। আচ্ছা আচ্ছা। আর টোটালটাই বাঙালি কমিউনিটি প্রোগ্রাম হুম ছিল। হুম তো ওরা তো আরো মজা পাচ্ছে বাংলা গান শুনতে গান পেরেছে। শুনে, হ্যাঁ। ওরা খুবই এক্সাইটেড। ওরা এসে আমাদের সাথে, আমরা যেখানে থাকতাম এয়ারবিএনবি গুলো হুম বা হোটেলে, ওরা রাতে রাতে চলে আসতো, দিয়ে গল্প করতো, দিয়ে বলতো, মানে আবার নিয়ম হচ্ছে কি, ধরো ধরো তোমার এনার বাড়িতে বিরিয়ানি বানিয়েছে, হুম ওনার বাড়িতে যেতে হবে, আচ্ছা চা আরেকটা বাড়িতে খেতে হবে। মানে আচ্ছা। ওরা ডিপার্টমেন্ট ভাগ করে রাখে, যে এরা এসছে প্রথমে ঢুকে চাটা এখানে খাবে, হ্যাঁ স্ন্যাক্সটা আরেকটা বাড়িতে খাবে, হ্যাঁ ডিনারটা আরেকটা বাড়িতে করে রাতে সে তার হোটেলে ফিরবে। আচ্ছা। আমরা এরকম পুরো টহল দিতাম, একবার চা, এখানে স্ন্যাক্স, তারপর ওখানে বিরিয়ানি, ডিনার হ্যাঁ ভাত, কেউ আবার আলু সিদ্ধ করছে, তো বিভিন্ন বিভিন্ন সব মজার, খুবই মজার। আচ্ছা, তুই যখন ইউএসএ তে গেলি তখন তো তুই পৌশালী ব্যানার্জি মানে হ্যাঁ, ফোকের যে রয়েছে এখন আমি মেনলি ওই ব্যান্ডটাতেই আছি, মানে লাস্ট 1 বছর ধরে ওদের সাথে আমি কাজ show করছিস। করছি। মানে কি- ফ্যামিলি হয়ে গেছে এখন একটা, কিন্তু বেশ মজা লাগে। কিরকম অভিজ্ঞতা ছিল মানে ফার্স্ট যখন ওদের সাথে গেলি, মানে পুরো না টিমের মানে সাথে? অ্যাকচুয়ালি আমি আর রূপম হচ্ছে, মানে রূপম যে পারকাশন বাজায়, আমার হুম বন্ধু আর কি। হুম হুম। আমরা দুজন ওই টিমের সবচেয়ে ছোট, আচ্ছা। আর বাকিরা অনেকটাই আমাদের চেয়ে বয়সও বড়, এক্সপিরিয়েন্সও বড়। হুম তো ওদের স্বাভাবিক অনেকটাই এক্সপিরিয়েন্স, এবং হুম হুম কিন্তু ওই আমাদের বুঝতে দেয় না, আমরা খুব মজা করেই থাকি, এবং আমাদের খুব মানে স্পেশাল কেয়ার নেওয়া হয় সেই ব্যান্ডে। তো হুম। আমরা হই হই করে ঘুরে বেড়াই, এদিক ওদিক শো করি, মজাতে থাকি। পৌশালীও তো খুব ডাউন টু আর্থ, মানে খুব হ্যাঁ মন হ্যাঁ, খোলা। খুবই মন খোলা, হ্যাঁ। আমাদের খুবই মজা। হুম। আচ্ছা, বর্তমান যে মিউজিক ইন্ডাস্ট্রি, তো কিরকম কি বদল দেখতে পাচ্ছিস বা দেখতে চাইছিস ইন ফিউচার? বদল তো রোজ হচ্ছে, হুম। সেটা এখন তো আমিও বর্তমানেই পড়ছি। হ্যাঁ। আমার যে আগের জেনারেশন ছিল তখন এক ধরনের মিউজিক হতো, হুম। তার যে আগের জেনারেশন ছিল তখন আরো আরেক ধরনের মিউজিক। মিউজিশিয়ান হতো। এটা হুম বদলটা ইজ কনস্ট্যান্ট। এইবারে বদলটাকে কে কতটা অ্যাকসেপ্ট করছে সেটা তার উপরে ডিপেন্ড করছে আর কি। হুম কারণ অনেককে শুনেছি, ধরো আগে হুম আমি ফোন ইউজ করব না, স্মার্টফোন আমার দ্বারা হবে না ইউজ করা, হোয়াটসঅ্যাপ আমি ইউজ করব না, সে কিপ্যাড ফোনে বসে আছে, কিন্তু তাকে কিন্তু বাধ্য হতে হলো হ্যাঁ একটা টাইম পর। এখন সে হোয়াটসঅ্যাপ ছাড়া থাকতে পারবে? সেটাই। কানেক্টই করতে পারবে না লোকের সাথে। তো এইটা বদল হবে, বদলটাকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। তোমার ভালো লাগে, খারাপ লাগে, তোমাকে যদি এক্সিস্ট হুম করতে হয়, হুম হুম হুম। এটাকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু আমার মতে যেইটা করছো সেটার যেন রুটসটা থাকে। এখন যেমন ইডিএম এর চল বেড়েছে, খুব ইডিএম মিউজিক হচ্ছে। হুম হুম। র্যাপ আগে ছিল না, ছিল না, হ্যাঁ। র্যাপ এখন খুব হিট। একটা বিট বক্স ছিল না আগে। হুম হুম আগে কেউ 90s কেউ বিট বক্স ভাবতেই পারতাম না কি করছে মুখের মধ্যে, হুম। কিন্তু এখন ওটা একটা খুব, মানে ওটা একটা আর্ট Art. হিসেব মতে। সেটা পরে এক্সপ্লোর করে মানুষ বুঝতে পেরেছে। এখন হুম। বিট বক্স, কোক স্টুডিওতে বিট বক্স ইউজ হচ্ছে, র্যাপ হচ্ছে, হুম। ইডিএম টাইপের মিউজিক হচ্ছে। হুম কিন্তু আবার তার সাথে সাথে কিন্তু এমন নয় যে ট্র্যাডিশনালটা হারিয়ে যাচ্ছে, হুম ট্র্যাডিশনালটা ইউজ করে। এবারে দুটোকে যখন একসাথে তুমি মানে মিক্স করছো, হুম সেটা কিন্তু শুনতে খারাপ লাগছে না। হুম। ভালো এবারে লাগে কে কেমন ভাবে মিক্স করছে সেটা তার উপর ডিপেন্ড করবে। সেটাই। কিন্তু আমি 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 মজা পাই, এই যে রোজ চেঞ্জ হচ্ছে, হুম। রোজ। তুমি তো ফোনও অ্যাপেলের ইউজ করছো, হ্যাঁ সেটা তো আইওএস তো বদলাচ্ছে, মজাই তো হ্যাঁ লাগে যে হ্যাঁ নতুন হ্যাঁ নতুন থিম আসছে, টেমপ্লেট আসছে। হ্যাঁ হ্যাঁ। তো এটা আমার মজা লাগে, আমি নিজেকেও অনেক ডেভেলপ করা যায়। একদমই তাই। হ্যাঁ আচ্ছা, আমি দর্শকদের বলবো যে তোর একটা মিউজিক আমরা শুনতে চাই। ইনস্ট্রুমেন্ট হ্যাঁ হ্যাঁ এনেছিস তো? হ্যাঁ হ্যাঁ।
এই ইনস্ট্রুমেন্টের নাম কি? এটা দোতারা। আচ্ছা, তুই কত রকমের ইনস্ট্রুমেন্ট বাজাতে পারিস সেটা বল। পারি আমি, দোতারা, মেনলি স্ট্রোক banjo। ইনস্ট্রুমেন্টটাই বাজাই প্রফেশনালি যদি বলতে যাও। দোতারা, ব্যাঞ্জো, ম্যান্ডোলিন, বুজুকি। বাদ নেই, মানে একটা সাজ। লিস্ট না, না। নিয়ে বসতে হবে। মানে এগুলো মানে গোটা স্ট্রোক সেকশনটা বাজাই, মানে যেগুলোই তার যন্ত্র বলি আমরা। আর তার সাথে আমি চেষ্টা করি বাঁশি বাজাতে, ওটা আমি খুব ভালো বাজাই। চেষ্টা না, খুব সুন্দর। আমি যখন আমি ওটা কিছুদিন শিখেছিলাম, হুম, কিন্তু ওটারও একটা নিয়ম আছে তো বাজানোর। হ্যাঁ হ্যাঁ, তখন ওইটার সাথে আমি খাপ খেয়ে উঠতে পারছিলাম না। আমাকে যিনি আমার গুরু ছিল, পার্থ সরকার, হুম, বললো তুমি যেহেতু এই ইনস্ট্রুমেন্টটা বাজাও, তুমি এটা মন দিয়ে। উনি আমার প্রতি হাল ছেড়ে দিয়েছিল, হুম। অ্যাকচুয়ালি ওটাই উনি বলতে চেয়েছে। কিন্তু আমি আমার মতন করে বাজাতাম, হ্যাঁ, নিজের মতন করে প্র্যাকটিস করতাম, ওইটা একটু শিখেছি। হুম। এই ওরকম কিছু না, সব বাজাতে পারি। না না, পারে। আমি যখন সোহমকে দেখি বা সোহমকে যবে থেকে আমি চিনি, সোহম তখন অনেক ছোট। হ্যাঁ, তো তখন সোহমকে আমি প্রথম বাঁশি বাজাতেই দেখি। হ্যাঁ। তারপরে যখন আমি আস্তে আস্তে সোহমকে জানলাম, চিনলাম, আর এতগুলো মিউজিক মানে এতগুলো ইনস্ট্রুমেন্টও বাজাতে পারে, সেটা দেখে আমি ওর ফ্যান হয়ে গেছিলাম। মানে এখনো ইনফ্যাক্ট ও যখন বাজাচ্ছে আমার মনে হয় এপিসোডটা বন্ধ থাক, আমি শুনতে থাকি ওর মিউজিক। এটাই হচ্ছে ব্যাপার। ভীষণ ভীষণ ভালো, আর ভীষণ মানে আমি ওকে খুব ভালোবাসি। আমার ছোট ভাই হয় ও, আর আমাদের বহু দিনের হ্যাঁ, পরিচয়, প্রায় বহু বছর হয়ে গেছে। যাই হোক, তো এই যে কামিং জেনারেশন যারা মিউজিক নিয়ে এগোতে চায়, তাদেরকে তুই কি সাজেশনস দিবি, যারা আসতে চাইছে আমি তো প্রফেশনে? এখনকার জেনারেশন, আমি আর কি জ্ঞান দেবো। যারা মানে আসতে চাইছে। আসতে চাইছে, তারা এখন, যারা আসতে চাইছে তাদের তো নিশ্চয়ই একটা কিছু একটা মাইন্ডসেট থাকবে। তাও আমি হ্যাঁ। বলবো যে যদি একজনেরে কোনোদিনও না থাকতে, এটা হুম। আমি, আমার সাজেশন হবে। তো বিভিন্ন, হ্যাঁ তুমি স্পেশালিস্ট হতে পারো একটা জনারে, হুম, কিন্তু যদি মিউজিকটাকে প্রফেশন করতে হয় তোমাকে প্র্যাকটিসটা তো করতেই হবে, এটা সবাই বলবে প্র্যাকটিস করতে। কিন্তু সমস্ত জায়গার মিউজিক তোমাকে শুনতে হবে, এবং এই শোনাটার কিন্তু কোনো শেষ নেই। হুম, হুম, এটা এটা মানে মৃত্যু পর্যন্ত শুনতে হবে। একদম। এবং ওই যেটা বললাম, রোজ মিউজিক চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, মানে ওই চেঞ্জটাও তোমাকে অ্যাডপ্ট করতে হবে। সেটাকে তুমি যদি স্পোর্টলি অ্যাডপ্ট করে ওইভাবে এগোতে পারো তাহলে ভালো। হুম, আর সমস্ত কিছু শুনতে হবে, ব্রেনটাকে অ্যাক্টিভ রাখতে হবে, এটা আর কিছু নেই, এটার পিছনে কোনো রকেট সায়েন্স নেই। সেটাই। তো কিরকম লাগলো বল না না, আমাদের খুবই আড্ডায় ভালো, এসে? এই চিনির সাথে আড্ডা। হ্যাঁ, আমি তো খুব মজা পেয়েছি, আমি সিরিয়াসলি মজা পেয়েছি। আমি অত মানে এক্সপ্রেস করতে পারি না, হ্যাঁ, কিন্তু আমি ওই যদি একটাই বল, আমি খুব মজা পেয়েছি। একদমই তাই। আমারও ভীষণ ভালো লাগলো। অনেকদিন পর একটা মানে জমাটি আড্ডা হলো, তাও একটা ছোট্ট এপিসোডে তো সমস্তটা বলা যায় না। না না, তো সোহমের মিউজিক যদি শুনতে হয়, কনসার্ট যেতে হবে। আর ওর সোশ্যাল হ্যান্ডেলস যেগুলো রয়েছে একটু বলে দে, কোথায় তোর? সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে সোহম_ভৌমিক, ফেসবুকেও সোহম ভৌমিক, এই আছে। ওখানে গেলে ভালো ভালো মিউজিক শুনতে পারবে ওর। তো আমি বলবো যে সবাই Follow করে দেবে। ফলো করে দেবে। ফলো একদম করে দেবে। একদম। তো থ্যাংক ইউ আমাদের এই পডকাস্টে আসার জন্য। আর তোমাকেও থ্যাংক ইউ আমার ডাকার জন্য। অবশ্যই, মানে এটা তো রাখতেই হতো, হ্যাঁ। সেটা নয়। আর এইটা আমাদের চিনির সাথে চায়ের আড্ডা থেকে একটা ছোট্ট টোকেন অফ লাভ তোকে। তো এরপরে আরো পডকাস্ট যখন হবে আমি চাইবো তুই আসবি, একদম আর একটু গাইড করে দিবি আমাদের যারা। যাই হোক, অনেকটাই তুই জানিস, অনেকটাই আমি চাই যে তোর থেকে যেন আরো 5টা মানুষ জানতে পারে, শিখতে পারে, সেটা তুই গাইড করিস, সেটা নয়। তো আমাদের পডকাস্টটা যাদের যাদের এখনো অবধি যারা পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরো আমাদের পডকাস্ট ভালো ভালো আসছে, তো তার জন্য চোখ রাখতে হবে চিনির সাথে চায়ের আড্ডার পডকাস্টে। তাই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।